হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি কলকাতা গ্যাজেট প্রকাশ হলো। লাস্ট 2016-র পর একমাত্র সাঁওতালি মিডিয়ামের পরীক্ষাতে স্কুল সার্ভিস কমিশনের এই গেজেট আমরা দেখতে পেয়েছি। তারপর এত বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের গেজেট আসছে, নতুনদের পরীক্ষা হবে, পিটি আসছে না, এই নিয়ে একাধিক জলঘোলা হয়েছে, কিন্তু নতুন গেজেট আসেনি। কিন্তু গতকাল রাত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চলে এসেছে নতুন গেজেট, এবং নতুন শিক্ষক নিয়োগের কি তথ্য রয়েছে সেটাও শেয়ার করব। আর এই নতুন গেজেটের সাথে নতুনদের যে পরীক্ষা এবং এই গেজেটটা অ্যাকচুয়াল কাদের জন্য প্রকাশিত হয়েছে, কলকাতা গেজেট স্কুল সার্ভিস কমিশনের, সেটা ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো এই ভিডিওটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই প্রচুর শেয়ার করবেন। স্কুল সার্ভিস কমিশনের কলকাতা গেজেট গতকাল রাত্রে প্রকাশিত হয়েছে, এবং শিক্ষামন্ত্রীর একটা পদ বাতলানোর প্রচেষ্টাও কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন পোর্টালে। কি বলা হচ্ছে সেখানে ডিসকাস করব। প্রথমে আমি বলি যে এই গেজেটটা আসলে কিসের গেজেট। নতুনদের চাকরি হচ্ছে না, সেটাও আর্টিকেল 21 এর মধ্যে পড়ে। আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 অনুযায়ী জীবনের অধিকার একটি মৌলিক অধিকার। আমরা যদি দেখি আর্টিকেল 21 এটাও বলছে যে জীবনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই সুরক্ষার বাধ্যবাধকতা যা রাষ্ট্রের উপর ন্যস্ত, বিশেষত চাকরির ক্ষেত্রে, এবং ভারতীয় সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা এবং বিকাশের সীমার মধ্যে রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে বেকারত্ব বা বার্ধক্য বা অসুস্থতা এবং অক্ষমতা বা অযাচিত অভাবের ক্ষেত্রে সরকারি সহায়তা প্রদান করা আর্টিকেল 21 এবং 41-এ রয়েছে। তাহলে বেকারদের ক্ষেত্রে আর্টিকেল 21 এবং 41 এতদিন কেন লাগু হলো না? 10 বছর কেন শিক্ষক নিয়োগ হলো না? 10 বছর কেন কর্মসংস্থান হলো না এত লাখ ছাত্রছাত্রী, এত লাখ চাকরি প্রার্থীদের? তা সত্ত্বেও যে সমস্ত, আমি একদম বিরোধিতা করছি না, আমি অবশ্যই পাশে রয়েছি সেসব মানুষদের যারা চাকরি চলে গেছেন বা চাকরি যাদের হারিয়েছে, যাদের বেতন বন্ধ হয়ে গেছে, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী। আমি অবশ্যই সাপোর্ট করি আনটেন্টেড ক্যান্ডিডেটদের যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল না। কিন্তু গভর্নমেন্ট 10 বছর ধরে বেকারদের ক্ষেত্রে আর্টিকেল 21 এবং 41 লাগু করতে পারেনি, বা 21-41 যে ভায়োলেট হচ্ছে, বা 21-41 মান্যতা পাচ্ছে না আমাদের রাজ্যে। এত লাখ লাখ ক্যান্ডিডেট বসে রয়েছে বিএড করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কোনো যুক্তি সেখানে দেখায়নি। আজকে চাকরিহীন মানুষদের জন্য আর্টিকেল 21 এবং 41 কিন্তু লাগু হচ্ছে। কি না, জীবনের অধিকার মৌলিক অধিকার। জীবনের অধিকার মৌলিক অধিকার, সেটা তো আমাদের মতো যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আশায় রয়েছে তাদেরও। 41 রাষ্ট্রের যে অর্থনৈতিক ক্ষমতা এবং বিকাশের সীমার মধ্যে রয়েছে বা উন্নয়নের সীমার মধ্যে রয়েছে, যেখানে বেকারত্ব, বার্ধক্য বা অসুস্থতা, বেকার যাদেরও অসুস্থতা থাকে তাদের ক্ষেত্রেও সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্ট কি দেখেছে? সেই সাহায্যের জায়গাটা দেখেনি। এখন এই যে কলকাতা গেজেটটাতে কি বলছে সেটা আমি পুরোপুরি বিষয়টা আপনাদের সঙ্গে একটু খোলামেলাভাবে শেয়ার করি। কলকাতা গেজেট পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত 2016 সালের যে বাছাই প্রক্রিয়া হয়েছিল, তাতে গ্রুপ সি গ্রুপ ডি বিভাগে অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেছে। অর্থাৎ 2016 যে চাকরি হয়েছিল সেই চাকরি চলে গেছে। দুর্দশাগ্রস্ত পরিবার, তাদের ওপর মানবিক ভিত্তিতে কোনো উপযুক্ত বা আদালতের যে ফলাফল স্বরূপ অস্থায়ী ভিত্তিতে, এটা আদালতের রায়ের পরবর্তীতে যেহেতু রিভিউ পিটিশন সেখানে সাবমিট হয়েছে, আদালতের রায়ের ভিত্তিতে একটা অস্থায়ীভাবে যাতে তাদের জীবিকা সহায়তা বা সামাজিক সুরক্ষা দেওয়া যায়, তার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল কর্তৃক বা গভর্নমেন্ট সেটা পাশ করেছে, গিয়ে রাজ্যপালের কাছ থেকে সেটা পারমিশন পেয়ে গেজেট আকারে প্রকাশ হয়েছে। নিম্নলিখিত প্রবর্তন করতে পেরে রাজ্যপাল সন্তুষ্ট হয়েছেন, এবং যারা চাকরি হারিয়েছেন তাদের বেতন তাদের নিয়ন্ত্রণের বাইরে বন্ধ করা হয়েছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মাননীয় রাজ্যপাল নিম্নলিখিত একটি অস্থায়ী প্রকল্প, এটা যে কলকাতা গেজেটে যে প্রকল্পটা, এটা অস্থায়ী প্রকল্প ঘোষণা করতে পেরে আনন্দিত, যার উদ্দেশ্যে মানবিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে অস্থায়ী ভিত্তিতে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ রিভিউ পিটিশন যেটা হয়েছে সেই রায় না আসা পর্যন্ত
2016 সালে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় পরিষেবা কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণীর অশিক্ষক কর্মীদের যারা বর্তমানে চাকরি হারিয়েছেন, বেতন বন্ধ হয়েছে, তাদের পরিবারকে সীমিত জীবিকা সহায়তা, সামাজিক সুরক্ষা প্রদান। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার ও সংশ্লিষ্ট কমিশন ইতিমধ্যেই ভারতের সুপ্রিম কোর্টে বিচারিক যে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে 3 এপ্রিল 2025 তারিখে যে রায়ের বিরুদ্ধে, যেখানে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণীর নিয়োগ বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেহেতু সেই রায়ের ফলে কয়েক হাজার মানুষ রাতারাতি বেকার হয়ে পড়েছেন, যা তাদের জীবন ও জীবিকার উপর বিরূপ প্রভাব ফেলছে। যেহেতু সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকার একটি মৌলিক অধিকার এবং 41 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বেকারত্বে সরকার কর্তৃক সাহায্য প্রদানের যে দায়িত্ব রয়েছে, সঙ্গে অসুস্থতা, বার্ধক্য সবকিছুতে সরকারের সাহায্য প্রাপ্ত বা সরকার সাহায্য প্রদান করতে পারে, সেটা আর্টিকেল 41 বলছে। তাই সরকার মনে করে এই সমস্ত ব্যক্তিদের বিকল্প জীবিকার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন এবং যতদিন পর্যন্ত রায় আসছে ততদিন পর্যন্ত, এবং সেই প্রেক্ষিতে এই প্রকল্পের কিন্তু রূপায়ণ করা হয়েছে। এই প্রকল্পের নাম কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গ জীবিকা ও সামাজিক সুরক্ষা অস্থায়ী প্রকল্প 2025। এবং এখানে কিছু আর্টিকেলের যে বিভিন্ন যে বিষয় সেগুলো দেওয়া রয়েছে এবং আবেদনের প্রক্রিয়া যেটা সংশ্লিষ্ট জেলার যে বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে নির্ধারিত ফর্মে আবেদন জমা দিতে হবে। ফর্মের যে কপি এই ডকুমেন্টে রয়েছে। আবেদনকারীকে অবশ্যই বেতন তালিকায় থাকতে, অর্থাৎ তাকে অবশ্যই এই বেতনের যে অন্তর্ভুক্ত, অর্থাৎ সে এতদিন বেতন পেয়েছে তার প্রমাণ থাকতে হবে। সুপার অ্যানুয়েশনের বয়স অতিক্রম করা চলবে না। আবেদনকালে অন্যত্র চাকরিরত থাকলে অযোগ্য বলে গণ্য হবে। এবং এই স্কিমটা কি? গ্রুপ সিরা মাসে পাবে 25,000 টাকা, গ্রুপ ডিরা মাসে পাবে 20,000 টাকা। 1 এপ্রিল থেকে যার বেতন বন্ধ করা হয়েছে সেই এই প্রকল্পের সুযোগ কিন্তু পাবে। ওকে, এবং আবেদনকারী এখানে কতকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে সেটা একটু বলে দিই। এটা কখন শেষ হবে? আবেদনকারীর যখন মৃত্যু হবে, সুপার অ্যানুয়েশন যদি না থাকে, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন নিষ্পত্তি হয়ে গেলে যে রায় আসবে তার উপরে ভিত্তি করে এই যে সিস্টেম এটা বাতিল হবে। এবং অন্য কোনো জীবিকা অর্জনের যে কথা সেটা কিন্তু এখানে আমরা বারবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা মোটামুটি যেটা দেখব যে ডিবিটির মাধ্যমে এই টাকাটা প্রত্যেকে পাবে এবং এই স্কিমটি যে কোনো উপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো ফলস্বরূপ আদেশ সাপেক্ষে উপযুক্ত আদালতের কোনো নির্দেশ বা আদেশ মেনে চলবে। অর্থাৎ আদালত এর পরবর্তীতে এর উপরে যদি কিছু বলে সেটা অবশ্যই মেনে চলবে, এটা বলা হচ্ছে। তো এবার আমি কতগুলো কথা আপনাদের বলতে চাই। প্রথমত আমরা যেটা দেখছিলাম যে এই চাকরি বাতিলের ফলে রাজ্য সরকার বলছিলেন যে যেহেতু এই যে ক্যান্ডিডেট তারা চাকরি হারা হয়েছে, বেতন বন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে একটা মানবিক বা অস্থায়ী প্রকল্প তিনি চালু করে দিলেন। কিন্তু বেকার যে ক্যান্ডিডেটগুলো এতদিন ধরে রয়েছেন তাদের জন্য তাহলে কি ব্যবস্থা করা হলো? তাদের কি আদৌ কোনো সাহায্যের প্রয়োজন ছিল কি ছিল না সেটা সরকার এতদিন কিন্তু দেখেনি। চাকরি হারাদের জন্য সরকার পাশে দাঁড়াচ্ছে, তাহলে যারা চাকরি বা প্রার্থী রয়েছে তাদের জন্য সরকার কি করলো? এই 10 ইয়ার্সে সরকার এরকম কোনো প্রকল্প তো আনেনি। অস্থায়ী প্রকল্প গেজেট আকারে প্রকাশ করা হলো, তাহলে এই অস্থায়ী প্রকল্পে যারা বেকার রয়েছেন তাদেরও তো আর্টিকেল 21, 41 অনুযায়ী তাদেরও তো প্রাপ্য এই জিনিসটা, সেক্ষেত্রে কি হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এবার আসি, স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা এবং পুরনোদের সাথে নতুনদের যে একটা কোলাপ সিস্টেম তৈরি হচ্ছিল যে 26,000 সিটেই কি পরীক্ষা হবে নাকি নতুন সিটে পরীক্ষা হবে, ক্যান্ডিডেটদের কিভাবে পুরোপুরি সিস্টেমটা চলবে, অর্থাৎ শুধুমাত্র কি পুরনোরা বসতে পারবে নাকি নতুনরা বসতে পারবে। তো আমরা দেখছিলাম বিভিন্ন সোর্স মারফত আপডেট আসছিল যে আমাদের এই যে চাকরির সিস্টেমটা মেবি দুটো সিস্টেমে হতে পারে, অর্থাৎ নতুন এবং পুরনোদের জন্য উভয় পক্ষে সুযোগ আসতে পারে। পুরনোদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের মধ্যে এবং নতুনদের পরীক্ষাটা হবে ডিসেম্বরের মধ্যে, এরকম বিভিন্ন তথ্য বিভিন্ন সোর্স থেকে আসছিল। তো সেটা আলটিমেটলি কি হবে, নতুন গেজেট পাবলিশ না হওয়া পর্যন্ত বলার জায়গা নেই। কিন্তু আমি বারবার বলছিলাম যে নতুনদের যদি হয় সিট কিন্তু বৃদ্ধি করতে হবে। পুরনোদের ওই 26,000 সিটে পরীক্ষা নিলে নতুনরা কিন্তু সেই অর্থে সুযোগ পাবে না, কারণ ওটা হচ্ছে 16 সালের স্যাংশন সিট। তাহলে ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, নতুন গেজেট প্রকাশ করতে হবে। ছোট্ট পদে চাকরি পাওয়াটা কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে প্রত্যেকের জন্য। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।